পৃথিবীতে এমন একটি রোগ ছড়িয়ে পড়ে যা শুধুমাত্র ধনীদের আক্রমণ করে। এর থেকে বাঁচতে মানুষ কত দূর পর্যন্ত যেতে পারে এই মুভিতে সেটি দেখানো হয়েছে, এবং অতিরিক্ত লোভী মানুষের শেষ পরিণতি কি হয় সেটি এই মুভির মাধ্যমে ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। মুভি শুরুতে আমরা একজন চলচ্চিত্র শিল্পীকে দেখতে পাই। চলচ্চিত্র শিল্পের একজন তারকা হিসেবে লোরাকে শত শত মানুষের স্ক্রিপ্ট আইডিয়া শুনতে হয়। বেশিরভাগ সময় সেগুলো ভয়ানক হয়, কিন্তু তাদের অনুভূতিতে কোনো আঘাত না করার জন্য তাকে হাসি মুখে মাথা নেড়ে সমর্থন জানাতে হয়। একদিন একটি পার্টিতে তার সাবেক স্বামী টনি তাকে দেখতে আসে এবং একটি মিথ্যা গল্পের ছলে তাকে তাদের মেয়ের জীবনে যথেষ্ট সময় না দেওয়ার জন্য অভিযোগ করে। লোরা একজন উচ্চাকাঙ্ক্ষী মেয়ে, তাই তার ক্যারিয়ারই তার কাছে বেশি প্রাধান্য পায়। টনি একজন চিত্রনাট্যকার এবং এখন ধীরে ধীরে সে মদ্যপান থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করছে, যার অবসাদ তাকে সম্প্রীতি লেখা থেকে বিরত রেখেছে। টনি লোরাকে জিজ্ঞেস করে যে সে তাদের মেয়ের জন্মদিনে মেয়ের জন্য কেক কিনেছে কিনা। লোরা বলে সে কিনেছে, কিন্তু সে চলে যাওয়ার সাথে সাথেই তার সহকারী ক্রিশ্চিয়ানকে দ্রুত একটি কেক কিনতে বলে। তারপর লোরার কাছে তার প্রতিদ্বন্দ্বী আলবা আসে এবং বলে যে মাইল নামের একজন বিখ্যাত বিলিনিয়ার তার প্রাইভেট জেট নিয়ে এখানে এসেছে, কারণ তিনি তার নতুন প্রকল্পের জন্য একজন তারকা বাছাই করবেন। দুই নারী নির্বাচিত হতে চায় এবং কিছু কটূক্তি বিনিময় করে। লোরা যখন রিসেপশনে পৌঁছায়, প্রবেশ পথে প্রচুর সাংবাদিক অপেক্ষা করছে। সেই স্মাইলের ছেলে সেবাস্টিয়ানের কাছে যায় এবং তার বাবার গোপন প্রকল্প সম্পর্কে আরো জানার চেষ্টা করে, কিন্তু সেবাস্টিয়ান কিছু বলতে অস্বীকার করে। এর বদলে সে লোরার পুরনো ঘড়ি পরার জন্য তাকে অপমান করে। সে বিশ্বের দুজন ধনী ব্যক্তির সাম্প্রতিক মৃত্যুর কথাও উল্লেখ করে এবং তার নিজের বাবা সহ বয়স্ক পুরুষদের আচরণ নিয়ে একরাশ সমালোচনা করে। কথা বলতে বলতে সে অ্যাক্সিডেন্টলি ফাঁস করে দেয় যে আলবাই নির্বাচিত হয়েছে। এটি শুনে লোরা ভেঙে পড়ে, কিন্তু ক্যামেরার সামনে তার হাসি মুখ বজায় রাখতে হয়। এরপর সে পার্টিতে ফিরে যায় এবং নীরব থাকতে বাধ্য হয় যখন সেবাস্টিয়ান ও অন্যান্য পুরুষরা আলবার সাথে তাকে এমনভাবে আলোচনা করে যেন তারা তাকে এই কাজের জন্য চিন্তাই করেনি। যখন দুই নারী একসাথে হওয়ার সুযোগ পায়, লোরা তার অহংকার গিলে ফেলে, আলাবাকে অভিনন্দন জানায় এবং বলে যদি কেউ আমার থেকে এই কাজটি নিয়েই থাকে তাহলে আমি খুশি যে সেটা তুমি। আলবা তার হাত মেলায় এবং সম্মত হয় যে এই শিল্পে টিকে থাকতে নারীদের একসাথে থাকতে হবে। আজ রাতে আলবাকে একটি বিশাল দর্শক সমাগমের সামনে একটি চলচ্চিত্র উপস্থাপন করতে হবে, কিন্তু সে জানায় যে সে এটি দেখেনি। তাই লোরা তাকে গল্পের একটি দ্রুত সারাংশ বলে দেয়, তবে পরে এটি মিথ্যা একটা প্লট হিসেবে প্রমাণিত হয় এবং আলবা সবার সামনে নিজেকে হাস্যকরভাবে উপস্থাপন করে, যা ছিল লোরার প্রতিশোধ পরিকল্পনা। পরে গাড়িতে বসে ক্রিশ্চিয়ানকে সেবাস্টিয়ানের রাগাত্মক সব মেসেজ সামলাতে হয়। লোরা টনির একটি কল পায় যে এয়ারপোর্টে আটকা পড়েছে, তার ফ্লাইট বাতিল হয়েছে এবং সেখানে অরাজকতা ছড়িয়ে পড়েছে। কিন্তু টনি আর কিছু বলার আগেই কলটি হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর ক্রিশ্চিয়ান খবর দেখে জানতে পারে যে পোপ মারা গেছেন, যা তাকে কয়েকদিনের মধ্যে মৃত তৃতীয় ধনী ব্যক্তিকে পরিণত করে। শীঘ্রই তারা এয়ারপোর্টে পৌঁছায় এবং লোরা আলবার পরিবর্তে নিজে স্মাইলের জেটে উঠতে সক্ষম হয়, কিন্তু তাকে ক্রিশ্চিয়ানকে রেখে যেতে বাধ্য করা হয়। বিমান উড্ডয়নের সময় লোরা আরেকজন অতিথির সাথে কথা বলে যে তাকে মাত্র কয়েক মিনিট আগে ঘটে যাওয়া আরেকজন ধনী ব্যক্তির মৃত্যুর কথা জানায়। তার অত্যাধিক সাদা দাঁত লোরাকে ভয় ধরিয়ে দেয়। কিছুক্ষণ পর লোরা টনি ও তাদের মেয়ে অ্যানার সাথে ভিডিও কলে মেয়ের জন্মদিন পালন করে, তবে অ্যানা খুশি নয় কারণ তার বাবা মা দুজনেই দূরে রয়েছে এবং সে কেকের মোমবাতি না নিভিয়ে কল কেটে দেয়। তারপর লোরা টনিকে ডিভোর্স পেপারে সাইন করতে বলে, কিন্তু তাদের তর্ক শেষ হয় আদালতে দেখা করার প্রতিশ্রুতি দিয়ে। লোরা যখন বাথরুমে যায়, সে কিছু অত্যন্ত দামি ক্রিম নিয়ে নেয়। সিটে ফেরার পথে সে লক্ষ্য করে অন্য একজন অতিথির দাঁত জ্বলজ্বল করছে। অবশেষে বিমানটি আলাস্কায় নামে এবং বাকিরা গাড়িতে চলে গেলেও লোরাকে কুকুর টানা একটি স্লেডে করে নিয়ে যাওয়া হয়। ড্রাইভার তাকে ঠান্ডা থেকে বাঁচতে কিছু পশমি কাপড় দেওয়ার আগে তার ফোন কেড়ে নেয়। যাত্রার সময় লোকটি তাকে বলে যে স্মাইল তার কোম্পানিকে অত্যন্ত আক্রমণাত্মকভাবে সম্প্রসারিত করেছে এবং নতুন কর্মীরা আশ্চর্যজনকভাবে বেতন পাচ্ছে। সুবিধাগুলোর কথা তো আছেই। তুষার ঝড়ের কারণে তারা বিমানটি বিস্ফোরিত হওয়ার শব্দ শুনতে পায়নি। স্লেড লোরাকে একটি তাঁবুতে নিয়ে যায় যেখানে মিস্টার স্মাইল নতুন আগতদের আলাস্কার প্রথম বসতি স্থাপনকারীদের সম্পর্কে একটি বক্তৃতা দিয়ে স্বাগত জানায়। তিনি এই জায়গাটি তাদের সম্মান করতে এবং কঠোর পরিশ্রমের ভাগ্য গড়ে তোলা সেই অগ্রগামীদের স্মরণ করিয়ে দিতে তৈরি করেছেন, যা তিনি একটি কুড়াল দিয়ে প্রদর্শন করেন। সবাইকে একটি শ্যাকে ড্রিঙ্ক নিতে আমন্ত্রণ জানানো হয় আর ইসমাইল কথা চালিয়ে যান। তিনি বলেন যে বিশ্ব আজ নাজুকতা ও অলসতায় অসুস্থ। নতুন প্রজন্ম যেভাবে পরিশ্রমী এলিটদের দোষ দেয় তা নিয়ে ইসমাইল ক্লান্ত, কারণ তিনি মনে করেন ধনীরাই আসলে সমাধান। আলাস্কায় তিনি যাদের নিয়ে এসেছেন তারা সবাই তার কোম্পানির একটি নতুন স্বাধীন বিভাগের অংশ হতে নির্বাচিত, যা নবায়নযোগ্য শক্তি ও মানব কল্যাণের মতো সামাজিক স্বার্থে কাজ করবে। লোরা খুশি মনে চুক্তিতে সাইন করে, যা তাকে প্রচুর স্টক দেয় এবং উদযাপনে যোগ দেয়। ধূমপান করার জন্য যখন সে বিরতি নেয়, স্মাইল তার সাথে গল্প করতে আসেন এবং তাদের সন্তানদের বুঝতে না পারার বিষয়ে মিল খুঁজে পায়। স্মাইল তাকে বেকিংহ্যাম প্যালেসে একটি নিলামের কথা জানান এবং কোম্পানির জন্য সেখানে কেনাকাটা শুরু করতে বলেন, যত বেশি সম্ভব টাকা খরচ করার নির্দেশ দিয়ে। যাওয়ার আগে তিনি লোরাকে একটি বই দিয়ে তা পড়তে বলেন। পরদিন লোরা মিস্টার ইয়ের সাথে স্মাইলের হেলিকপ্টারে আলাস্কা ত্যাগ করে। বইটি দেখার সময় সে এর পেছনে সম্পদশালী হওয়া নিয়ে একটি উদ্ধৃতি লক্ষ্য করে। ইকেও বই দেওয়া হয়েছে এবং তিনি ব্যাখ্যা করেন যে স্মাইল তাকে শরণার্থী ক্যাম্পে অডিট করতে সিসিলি পাঠাচ্ছেন। দাসপ্রথা নিয়ে একটি অপ্রীতিকর মন্তব্য করেন, যা লোরাকে অস্বস্তিতে ফেলে। ফ্লাইটের সময় সে অ্যানাকে ফোন করার চেষ্টা করে, কিন্তু অ্যানা রিসিভ করে না। খবর দেখে লোরা হতবাক হয়ে যায়। বেকিংহ্যাম প্যালেসে হামলা হয়েছে। সে আরো তথ্য খুঁজতে গিয়ে জানতে পারে যে বিশ্বজুড়ে বিলিয়নিয়ার ও নেতারা মারা যাচ্ছেন। কেউই এর সঠিক ব্যাখ্যা দিতে পারছে না, তাই সন্ত্রাসী হামলা বা বিলাসদ্রব্যে বিষয় প্রয়োগের কথা বলা হচ্ছে। তারা প্লুটোফোবিয়া, ধনীদের প্রতি বিদ্বেষের কথা উল্লেখ করে। লন্ডনে পৌঁছাতেই লোরা
লোরা দেখে রাস্তায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ক্রিস্টিয়ান তাকে নিতে এসে বলে রাজা শুধু অসুস্থ বলে মনে হয়, যানজটে গাড়ি চলতে পারছে না। লোরা এই পরিস্থিতি নিয়ে ভাবতে থাকে সে এবং ক্রিস্টিয়ান কি ধনীদের কাতারে পড়ে? বড় এলিটদের তুলনায় সে নিজেকে মধ্যবিত্তই মনে করে। সন্ত্রাসী হামলার সব গুজব সত্ত্বেও বাকিংহাম প্যালেসে নিলামটি অনুষ্ঠিত হয়। লোরা একটি গুরুত্বপূর্ণ পেন্টিং এর জন্য বিড করতে শুরু করে, কিন্তু অ্যানা যখন ফোন দেয় তখন লোরার মনোযোগ নষ্ট হয়। সে আতঙ্কিত হয়ে পড়ে, মেয়ের সাথে কথা বলতে চায় আবার নিলামও মিস করতে চায় না। শেষমেশ সে পেন্টিং এর জন্য 2 মিলিয়ন অফার করে এবং জিতে যায়। এরপর সে দ্রুত ঘরে গিয়ে ড্রিঙ্ক নেওয়ার ফাঁকে অ্যানার সাথে কথা বলে, যার ভয়েস স্ট্যাটিকের কারণে অস্পষ্ট। অতিথিদের মধ্যে লোরা আরেকজন সাদা জলজল দাঁতওয়ালা লোককে দেখতে পায়। হঠাৎ চিৎকার শুনে সে নিলাম কক্ষে ফিরে যায় এবং রাজার মৃত্যু দেখতে পায়। পরের কয়েকদিন সব নিউজ আউটলেট রহস্যময় ফ্লু নিয়ে আলোচনায় ভরে যায়, যা শুধুমাত্র বিশ্বের ধনীদের টার্গেট করেছে। সন্ত্রাসবাদের কথা বলা হলেও ইন্টারনেটে কনস্পিরেসি থিওরি ভাইরাল হয়। শীঘ্রই জানা যায় জলজলের দাঁত এই ফ্লুর একটি লক্ষণ। আর্থিক কার্যক্রম স্থগিত করা হয় এবং এলিটরা বিশেষ সুরক্ষা চায়। ক্রিস্টিয়ান মনে করে সরকারের সব বিলিয়নিয়ারদের এক জায়গায় আটক করে রাখা উচিত, যাতে সাধারণ মানুষ আরেকটি কোয়ারেন্টিনের ভোগান্তি এড়াতে পারে। লোরা তার মায়ের কাছ থেকে কল পায়, যিনি তাকে জানান যে অ্যানা এখানে স্পেনে তার সাথে আছে। এরপর লোরা কোম্পানির লন্ডন অফিসে যায়, যেখানে কর্মীরা এখন মাস্ক পরে আছে। সেবাস্টিয়ান রেগে আগুন। স্মাইল লোরাকে যে পদ দিয়েছেন সেটা তার হওয়ার কথা ছিল। সে রুমে সবকিছু ভাঙচুর করতে থাকে আর লোরাকে গরিব কৃষক বলে গালি দেয়। সে প্রকাশ করে যে তার বাবা তাকে চাকরি থেকে বরখাস্ত করেছেন এবং কিছু অদ্ভুত গুজব শুনে তিনি আলাস্কায় লুকিয়েছিলেন। এদিকে সেবাস্টিয়ান কোম্পানির টাকা তার প্রাইভেট ফান্ডে সরিয়ে নিচ্ছিল, যাতে শুধু সে নিজেই বেঁচে থাকতে পারে। লোরা লক্ষ্য করে যে সেবাস্টিয়ানের দাঁতও জলজল করছে। সে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। ক্রিস্টিয়ান তাকে জানায় সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছে, সব ফ্লাইট বাতিল করা হয়েছে। লোরা ক্রিস্টিয়ানকে যে কোনো উপায়ে তার গাড়ির জন্য ব্যবস্থা করতে বলে, কারণ সে তার মায়ের কাছে ফিরতে চায়। সে ক্রিস্টিয়ানকেও শহর ছাড়ার পরামর্শ দেয়। বিল্ডিং থেকে বেরোতেই সে দেখে শতাধিক বিক্ষোভকারীকে ঠেকাতে সৈন্যরা প্রবেশপথ পাহারা দিচ্ছে। একটি কোম্পানির গাড়িতে উঠে সে তার ব্রোকারকে ফোন করে স্টক চেক করতে বলে। ড্রাইভার এটা শুনে তৎক্ষণাৎ মাস্ক পরে নেয়। অর্থনৈতিক অস্থিরতার কারণে তার স্টকের মূল্য বেড়ে সে এখন ধনী, কিন্তু পরিস্থিতির কারণে আনন্দ করার মতো অবস্থা নেই। ভীত হয়ে লোরা স্টক বিক্রি করতে বলে, কিন্তু মার্কেট বন্ধ থাকায় তা সম্ভব নয়। এখন তার কাছে দুটি পথ খোলা থাকে, হয় টাকা খরচ করা নয়তো দান করে দেওয়া। অ্যাপার্টমেন্টে ফিরে সে প্যাকিং শুরু করে, কিন্তু আয়নায় নিজের দাঁত পরীক্ষা না করে পারল না। এমন সময় দরজায় বেল বাজে। দরজা খুলতেই 3 সৈন্য। তারা জানায় তাকে বিশেষ সুরক্ষা দেওয়া হবে, অ্যাপার্টমেন্টে থাকা নয়তো নিরাপদ স্থানে যাওয়ার বিকল্প। লোরা দ্বিতীয়টি বেছে নেয়, কিন্তু ব্যাগ নিতে ঘরে গিয়ে সে চালাকি করে জানালা দিয়ে ফায়ার স্কেপ দিয়ে পার্কিং লটে তার গাড়িতে পালায়। রাস্তায় গাড়ির জ্যামে আটকে যায় এবং সে পায়ে হাঁটা শুরু করে। লোরা ক্রিস্টিয়ানকে খুঁজে পায়, যে তার জন্য একটি পুরনো প্রাইভেট প্লেনে জায়গা করে দিয়েছে। মানুষজন প্লেনে ওঠার জন্য মারামারি করছে, আর এক ব্যক্তি এতটাই ক্ষুব্ধ যে একজন মহিলার কুকুর ছুঁড়ে ফেলে দেয়, যেটি অন্য একটি প্লেনের সাথে ধাক্কা খেয়ে মারা যায়। যাওয়ার আগে লোরা ভান করে যে টনি তালাকের সময় তার সব সম্পত্তি নিতে চাইছে, আর ক্রিস্টিয়ানকে বলে তার সম্পত্তি তার নামে লিখে নিতে যতদিন না চুক্তি সম্পন্ন হয়। কিন্তু ক্রিস্টিয়ান বুঝে যায় যে আসলে তাকে তার সম্পত্তি দিয়ে দিতে চাইছে এবং কিছু সই না করেই চলে যায়। সবাই প্লেনে ওঠার পর প্রচন্ড কাঁপুনি নিয়ে প্লেনটি উড্ডয়ন করে। লোরা টনিকে ফোন করে বলে সে 6 ঘন্টার মধ্যে বার্সেলোনায় পৌঁছাবে, আর জানতে পারে যে সেও তার মায়ের বাড়িতে আছে। যাত্রীরা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে শুরু করে এবং সঙ্গে সঙ্গে তা এক বড় ঝগড়ায় রূপ নেয়। হঠাৎ সবাই আতঙ্কিত হয়ে পড়ে যখন তারা লক্ষ্য করে যে কুকুর ছোড়া লোকটার দাঁত জলজল করছে। অন্য যাত্রীরা তাকে সংক্রমিত বলে আক্রমণ করতে চায়, আর লোকটি আত্মরক্ষার্থে মারধর শুরু করে। ঝগড়ার মধ্যে তারা অ্যাক্সিডেন্টলি একটি লিভারে পড়ে যায় এবং প্লেনের দরজা খুলে যায়, কিন্তু এতেই লড়াই থামে না। লোকটি এবং কুকুরের মালিক একে অপরের মুখ আঁচড় কাটতে থাকে, আর আরেক যাত্রী সুযোগ নিয়ে তাদের দুজনকেই প্লেন থেকে ফেলে দেয়। শান্ত হওয়ার পর লোরা ফোনে খবর দেখে জানতে পারে সব বিলিয়নিয়ারদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। অনেকেই তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ ধ্বংস করে দিচ্ছে, আশা করে যে এতে রোগ ঠেকানো যাবে। অনলাইনে মানুষজন ভাইরাসটিকে ধনীদের ফ্লু নাম দিয়েছে। অবশেষে লোরা স্পেনে পৌঁছায় এবং এয়ারপোর্ট থেকে লুকিয়ে টনিকে ফোন করে। তার জন্য অপেক্ষা করার সময় সে ইসমাইলের নাম সার্চ করে এবং অনেক আর্টিকেল দেখতে পায়, যাতে বলা হয়েছে তিনি নিখোঁজ হয়েছেন, তবে তার সম্পদ ধ্বংস করা হয়েছে। সন্দিহান হয়ে লোরা ইসমাইল দ্বারা দেওয়া বইটি আবার পড়ে। সে বুঝতে পারে যে প্রকৃতপক্ষে তাকে যে চাকরি দেওয়া হয়েছিল সেটা কোনো প্রকল্প ছিল না। ইসমাইল শুধু তাদেরকে তার সম্পদ দিয়েছিলেন বেতন এবং বসতি নির্মাণের ভান করে। এভাবে সে ধনী হওয়া থেকে নিজেকে বিরত রাখতে পেরেছিল। লোরা রাগে চিৎকার করে বইটি ছুঁড়ে ফেলে দেয়। ঠিক তখনই টনি গাড়ি নিয়ে লোরাকে তুলে নেয়। পথে টনি ব্যাখ্যা করে যে এখানেও একই অবস্থা, সব ধনী মানুষকে নিয়ে যাওয়া হয়েছে এবং কেউ কাজে যেতে সাহস পাচ্ছে না। পুলিশ দ্বারা রাস্তা বন্ধ দেখে লোরা তার ব্যাগ নিয়ে চিন্তিত হয়, যাতে তার গয়না এবং নগদ টাকা রয়েছে। টনি তাকে বকা দেয়, তারপর ব্যাগটি লুকিয়ে গাড়ি থামাতে যায় যাতে পুলিশ চেক করতে পারে তাদের স্বাস্থ্য ঠিক আছে বলে মনে হয়, এবং একজন অফিসার গাড়ির ভেতরে দেখতে যাচ্ছিল। ঠিক এমন সময় একটি ট্রাক দ্রুত গতিতে এসে পুলিশের গাড়িতে ধাক্কা মারে, যার কারণে ছোট বিস্ফোরণ ঘটে। পুলিশ তা সামলাতে ব্যস্ত থাকার সুযোগে লোরা এবং টনি গাড়িতে ফিরে চলে যায়। শহরের সর্বত্র বিস্ফোরণ ঘটছে, মানুষ রাস্তায় দাঙ্গা করছে এবং সরকার জরুরি প্রোটোকল প্রয়োগ করার চেষ্টা করছে। টনি ও লোরা পাহাড়ের একটি ছোট্ট শহরে পৌঁছায়, যেখানে দেয়ালে ধনী বিরোধী গ্রাফিটি আঁকা। লোরা অ্যানাকে খুঁজতে গিয়ে দেখে সে অন্যান্য কিশোর কিশোরীদের সাথে ধনী বিরোধী টি শার্ট পরে মজা করছে। ক্ষুব্ধ লোরা মেয়ের সাথে একটি কথাও বলে না এবং তার মায়ের কাছে যায়। তাকে অ্যানার মাথায় এই বুদ্ধি ঢুকিয়ে দেওয়ার জন্য অভিযোগ করতে থাকে, কিন্তু তার মা লোরাকে মনে করিয়ে দেয় যে অ্যানা তার কারণে নিরাপদ। এরপর লোরা খাবারে যোগ দেয়, কিন্তু সবাই তাকে অবিশ্বাসের দৃষ্টিতে দেখছিল। একজন
ভদ্রলোক তার ঘড়িটি লক্ষ্য করে, যেটি সে তার প্রথম বেতন দিয়ে কিনেছিল। এখনো সেটি রাখায় তিনি মুগ্ধ হন। অন্য একজন লোক দেখে যে ভাইরাস এখন সামাজিকভাবে ছড়িয়ে পড়েছে এবং ভাবে কখন লোরার পালা আসবে। সেই রাতে লোরা টনির কাছে স্বীকার করে যে সে ধনী এবং জানায় সে ভাইরাস আক্রান্ত হতে পারে বলে চিন্তিত, তাই চলে যাওয়ার কথা ভাবছে। ঠিক তখনই দুপুরে সে ভদ্রলোক তাকে সতর্ক করতে আসেন যে স্থানীয়রা রেগে গিয়েছে এবং তাকে তারা তাড়িয়ে দিতে চায়। একটি তর্ক শুরু হয় কারণ মার্টা ও টনি চায় না সে যাক, কিন্তু তখন একটি রাগী মা পরিবারটিকে ঘিরে ধরে এবং লোরাকে চলে যেতে বলে। মুহূর্তের মধ্যে পুরো পরিবারটি একটি জাহাজে করে একসাথে চলে যায়। মার্টা বলে তানজিনিয়ায় তার এক বন্ধু আছে যারা অফ দ্য গ্রিড বসবাস করে এবং তাদের আশ্রয় দিতে পারে। তাদের সামনে একটি দীর্ঘ যাত্রা এবং জাহাজে চলার সময় তারা অন্যান্য লোকজনের পালানোর চেষ্টা করা জাহাজও দেখে। তারা মাছ ধরে ও বৃষ্টির জল সংগ্রহ করে বেঁচে থাকে। এক রাতে তারা একটি অদ্ভুত শব্দ শুনে বুঝতে পারে একজন মহিলা একটি বোটে ভেসে সাহায্য চাইছে। তারা তাকে তুলে আনে ও খাবার দেয়, যার নাম ইয়োলিন, এবং সে ব্যাখ্যা করে যে সে 6 দিন হলো ভেসে বেড়াচ্ছে। হঠাৎ একটি সামরিক জাহাজ তাদের পাশে আসে এবং তারা বুঝতে পারে যে তারা লিবিয়ার উপকূলে পৌঁছেছে। সৈন্যরা ব্যাখ্যা করে যে তাদের দেশ এই মুহূর্তে শরণার্থী গ্রহণ করছে না। তারপর পরিবারটিকে গ্রেফতার করে তাদের জাহাজটি সামরিক জাহাজের সাথে বেঁধে দেয়। পরদিন সকালে জাহাজগুলো একটি আফ্রিকান দ্বীপের উপকূলের কাছে থামে। সৈন্যরা দলটিকে জলে ঝাঁপ দিতে বলে। যখন দলটি প্রতিবাদ করার চেষ্টা করে তখন জোর করে ঠেলে দেওয়া হয়। ইয়োলিন ও পরিবারটি নিকটতম সৈকতে সাঁতার কাটে এবং সমুদ্রে প্রাণ হারানোর অভিবাসীদের উদ্দেশ্যে উৎসর্গকৃত একটি স্মৃতিবম্ব খুঁজে পায়। দলটি এলানা খুঁজতে গিয়ে একটি শরণার্থী শিবির আবিষ্কার করে, যেখানে একটি সেনাবাহিনীর গাড়ির চারপাশে কয়েকজন খাবারের জন্য হুড়োহুড়ি করতে ভিড় জমেছে। ইয়োলিন হিংস্র ভিড় ঠেলে এগিয়ে যায় এবং কিছু রসদ জোগাড় করে, যা সে পরিবারের সাথে ভাগ করে নেয়। এরপর কিছু ডাক্তার তাদের দ্রুত পরীক্ষা করে নিশ্চিত হয় যে তারা সুস্থ। মানুষদের উৎসস্থল অনুযায়ী আলাদা করা হচ্ছে, তাই ইয়োলিনকে আফ্রিকান তাঁবুতে পাঠানো হয় আর পরিবারটি অন্যান্য ইউরোপীয়দের সাথে যোগ দেয়। একজন সৈন্য তাদের জানায় যে তারা মূল ভূখণ্ডের সাথে 4 দিন ধরে যোগাযোগ হারিয়েছে এবং আফ্রিকা শুধুমাত্র তাদের নিজস্ব নাগরিকদের গ্রহণ করছে। লোরা ব্যাখ্যা করার চেষ্টা করে যে সে আফ্রিকার বিভিন্ন দাতব্য সংস্থায় অনেক টাকা দান করেছে, কিন্তু সৈন্য বলে এখানে এসব কাজে দিবে না। এর মানে পরিবারটি আটকে গেছে। চারপাশ খুঁজতে গিয়ে লোরা অপ্রত্যাশিতভাবে ইয়েকো খুঁজে পায়, যে তাকে বলে যে গরিব দেশগুলো ভালো করছে যখন ইউরোপ জ্বলছে। তাকে সে আশ্রয় নিতে এবং ভোর না হওয়া পর্যন্ত বের না হতে পরামর্শ দেয়। যখন সে মাস্ক খুলে তার দাঁত জ্বলজ্বল করে। সে রাতে ইয়োলিন ও পরিবারটি ক্যাম্প ছেড়ে কিছু পুরনো ধ্বংসাবশেষের নিচে লুকায়। লোরা টনির কাছে তাদের সম্পর্কের অবসানের জন্য ক্ষমা চায়, কিন্তু টনি নিশ্চুপ থাকে। শেষে লোরা জোর করে তার দাঁত দেখতে বাধ্য করে। লোরা বুঝতে পারে টনির দাঁত জ্বলজ্বল করছে, কারণ সে সেই চুক্তিতে সই করেছিল যেটি ক্রিস্টিয়ান প্রত্যাখ্যান করেছিল। এখন সেই লোরা সম্পদের মালিক। দুজনে বাইরে আলোচনায় নামে। লোরা কাঁদতে থাকে আর টনি তাকে তাদের মেয়েকে রক্ষা করতে বলে। ঠিক তখনই দুই অপরিচিত লোক মার্টাকে কুপিয়ে অ্যানাকে অপহরণ করে। তাদের চিৎকার শুনে টনি লোরা পিছু ধাওয়া করে। কাছাকাছি পৌঁছেই তারা ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করে, কিন্তু লোরাকে সহজে পরাস্ত করা হয় আর টনি একাই দুই লোকের সাথে লড়াই করতে শুরু করে। টনি এক লোককে মাটিতে ফেলে মারধর শুরু করতেই অন্যজন তাকে ছুরি মারে। লোরা টনিকে সরিয়ে দিয়ে পাথর দিয়ে লোকটির মাথা ফাটিয়ে দেয়। তারপর সে দ্বিতীয় লোকটিকেও একইভাবে মারে। এই দৃশ্যে পরিবারটি তার নিষ্ঠুরতায় হতবাক। সকালে ক্যাম্পে ফিরে তারা দেখে সেটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। বেঁচে থাকা মানুষদের সাথে মিলে তারা একটি বিশাল নৌকা বানায় এবং দ্বীপ ত্যাগ করে। কয়েকদিনের টানা বৃষ্টিতে ভিজতে ভিজতে নৌকাটি আফ্রিকার উপকূলের কাছে পৌঁছালে একটি পেট্রোল জাহাজ এসে তা ধ্বংস করে দেয়। সব শরণার্থী জলে ভেসে যায়। লোরা কিছু ধ্বংসাবশেষ আঁকড়ে অ্যানার নাম চিৎকার করতে থাকে, কিন্তু কোনো সাড়া পায় না। লোরাও কিছু শরণার্থী ঢেউর ধাক্কায় আফ্রিকার সৈকতে ভেসে ওঠে। পুলিশ তাদের গ্রেফতার করতে এগিয়ে এলে লোরা দৌড়ে একটি সুড়ঙ্গ পেরিয়ে পরিত্যক্ত ভবনের দিকে যায়। লোরা এক কক্ষ থেকে আরেক কক্ষে দৌড়ে লুকানোর জায়গা খুঁজতে থাকে। তখন এক বৃদ্ধা তার সাথে কিছু স্থানীয় পোশাক দিতে রাজি হয়। এখন স্থানীয়দের মতো দেখতে হওয়ায় সৈন্যরা তাকে চিনতে পারে না। সে সৈকতে ফিরে যায় এবং শরণার্থীদের উদ্ধারকারী একদল স্থানীয়কে খুঁজে পায়। অ্যানা আর ইয়োলিন নিরাপদ, কিন্তু মার্টা মারা গেছে এবং টনিকে আর খুঁজে পাওয়া যায়নি। সব শরণার্থীদের একটি ট্রাকে তোলা হয় এবং দিনের পর দিন যাত্রা করে। খাবার ও পানি সংগ্রহের পর তাদের পায়ে হেঁটে চলতে হয়। অবশেষে তারা একটি সৈকতে পৌঁছায়, যেখানে মানুষ ধীরে ধীরে নতুন করে একটি গ্রাম গড়ে তুলেছে। শরণার্থীরা তাদের ব্যক্তিগত জিনিসপত্র একটি বাটিতে জমা দিতে বাধ্য করা হয়, যাতে সেগুলো সবার কাজে লাগে। লোরাকেও তার প্রিয় ঘড়িটি ছাড়তে হয়। এরপর থেকে লোরা ও মেয়েদের জমি থেকে খাবার সংগ্রহ করে বেঁচে থাকে এবং সম্প্রদায়কে সাহায্য করতে থাকে। এক সন্ধ্যায় লোরা এক মহিলাকে তার ঘড়িটি পড়তে দেখে এবং তার পিছু নেয়। সে মহিলার সাথে একটি চুক্তি করতে চায়। সে তার সংগ্রহ করা সুন্দর শামুকের বিনিময়ে ঘড়িটি ফেরত চায়। মেয়েটি ঘড়ি দিয়ে দিলে লোরা যখন হাসে তখন তার দাঁতও ধীরে ধীরে সাদা হতে শুরু করে, কারণ সেখানে তখন তাদের মধ্যে লোরাই ছিল বড় লোক। মুভিটি এখানেই শেষ হয়ে যায়।